আচ্ছা, গতদিন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ লেজার ডায়োডের আগ পর্যন্ত পড়ানো হয়েছিল, ঠিক আছে? আজকে জাস্ট এটুকু শেষ করে ওয়ার্কিং অফ লেজার ডায়োড পড়ায় দিব, যেটা মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো লেজার ডায়োডের কতগুলো অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি, when laser diode is compared with the other light emitting devices, the operational power is less in the লেজার ডায়োড। মানে যে পাওয়ারটা লাগে অপারেট করার জন্য সেটা হচ্ছে লেজারে খুব কম লাগে, এর ফলে কষ্ট খুব বাঁচে যায়, ঠিক আছে, অন্যান্য ডায়োডগুলোর মধ্যে থেকে বা লাইট এমিটিং ডিভাইসগুলোর মধ্যে থেকে। তারপরে হ্যান্ডলিং অফ দিস ডায়োড ইজ ইজি অ্যাজ দে আর স্মল ইন সাইজ, ছোট যেহেতু সেহেতু হ্যান্ডেল করা বেশ ইজি হয়। তারপর এখানে কি বলছে, দ্য লাইট জেনারেটেড বাই দিস ডায়োডস ইজ অফ হাই এফিসিয়েন্সি, অনেক হাই এফিসিয়েন্সির হয়, মানে অনেক বেশি ইনপুট অল্প দিলেও আউটপুট বেশি পাওয়া যায়, ঠিক আছে। তারপর এখানে বলছে ডিসঅ্যাডভান্টেজ কি, ডায়োডস দিস ডায়োডস আর এক্সপেন্সিভ ওয়েন কম্পেয়ার টু আদার লাইট এমিটিং ডিভাইসেস, মানে এই ডায়োডগুলো খুবই এক্সপেন্সিভ, যদি হচ্ছে অন্যান্য লাইট এমিটিং ডিভাইসের তুলনা করা যায় তাহলে এগুলো খুবই এক্সপেন্সিভ, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ প্রথমে। তারপরে হচ্ছে বলছে লাইট জেনারেটেড বাই দিস ডায়োডস হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট অন দ্য আইস, এই জন্য দেখেন লেজার ডায়োডের যে মানে লেজার থেকে যে রশ্মিগুলো বের হয় সেটা কিন্তু সে থেকে বাঁচার জন্য কিন্তু চশমা পরা হয়, ঠিক আছে। ওই যে আপনাদের সেদিকে একটা মুভির উদাহরণ দিলাম ধুম 2 এর, ঠিক আছে, যেখানে ঋত্বিক ওই যে চুরি করেন, ওখানে কিন্তু এরকম দেখাইছে, ঠিক আছে, যে চশমাও পড়েছিল কিন্তু, ঠিক আছে, আর ওই রে থেকে বাঁচতেছিল, কারণ ওই রে যদি পড়ে গায়ে সরাসরি তাহলে অনেক ক্ষতি হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ম্যাম হচ্ছে আমি বুঝতে পারিনি ম্যাম। কি বুঝতে পারেননি? আপনি যে চুরি করার কি বললেন ম্যাম, আমি শুনতে পাইনি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, চুরি করে না, মানে ওই যে ধুম 2 এর একটা আমি হচ্ছে ইয়ে বলছিলাম, উদাহরণ দিচ্ছিলাম লেজারের জন্য। আপনি ধুম 2 এর যে একটা অংশ দেখছেন না, যেখানে ঋতিক চুরি করে, একটা হচ্ছে কি যেন একটা চুরি করে, হীরা টাইপের মেবি, লেজার রশ্মি তখন হচ্ছে ওখান থেকে বাঁচার জন্য বিভিন্ন ভাবে ইয়ে করে যাতে করে ও চোখে বা ওর ইয়েতে না পড়ে, সেটার জন্য বলতেছিলাম আর কি। যাই হোক, এখন হচ্ছে ওয়ার্কিং অফ লেজার ডায়োড, ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আমাদের লেজারটা কেমন করে কাজ করে, ঠিক আছে। তো দেখেন প্রথমে একটু অল্প কথায় বলা আছে, the laser diode works on the principle that every atom in its excited state can emit photons if electrons at higher energy level are provided with an external source of energy, মানে যদি হচ্ছে আমাদের হায়ার এনার্জি লেভেলে যেটা আছে যে ইলেকট্রনগুলো, ঠিক আছে, এক্সাইটেড অবস্থায়, সেইটাকে যদি আমি বাইরে থেকে কোনো সোর্স অফ এনার্জি দিয়ে বা ফোটন দিয়ে এক্সাইট করি, তাহলে কি হবে, সেটা সেটা হচ্ছে ফোটন ইমিট করবে আরেকটা, ঠিক আছে, সেটা যেটা বলছিলাম স্টিমুলেটেড ইমিশন, সেটা কথাই বলা হচ্ছে যে হায়ার এনার্জি লেভেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে আমি কি করব, সেগুলোকে আমি বাইরে থেকে একটা এক্সটার্নাল সোর্স দিয়ে কি করব, আমি এনার্জাইজ করব, ঠিক আছে, বা এক্সাইট করব, ঠিক আছে। এখন দেখেন আমি এটা একদম বিস্তারিত বর্ণনা করব। There are basically three phenomenon by which an atom can emit light energy, মানে তিনটা ঘটনার মাধ্যমে মানে কি বলবো অ্যাটমগুলো, ঠিক আছে, পরমাণুগুলো কি করে লাইট এমিট করতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, আর একটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? তো জি এখন ম্যাম। দেখেন, আচ্ছা এখন দেখেন এখানে হচ্ছে অ্যাবজর্পশন, প্রথমে অ্যাবজর্পশন মানে কি, শুষে নেওয়া, ঠিক আছে, কি করবে দেখেন, এখানে E1 স্তর আর E2 স্তর, দুটো স্তর আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি বলছিলাম যে সর্বনিম্ন মানে নিচের যে স্তরটা সেটাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, আর উপরের যে স্তরটা তাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো যখন হচ্ছে এই যে লেখা আছে ইলেকট্রন ইন ভ্যালেন্স ব্যান্ড, দেখছেন, তো কি হয় যখন এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে উপরের হায়ার এনার্জি স্টেটে বা কন্ডাকশন ব্যান্ডে যায়, ঠিক আছে, তখন পিছনে একটা নিজের জন্য হোল রাখে যায়, ইলেকট্রন যখন উপরে চলে যাচ্ছে দেখেন দেওয়া আছে, তখন একটা কি হয়, হোল রাখে যায়, ঠিক আছে। তো এই অ্যাবজর্পশন নাম কেন হয়েছে, কারণ এখানকার ইলেকট্রনটা একটা শক্তি অ্যাবজর্ব করে ওপরে গেছে। 1 মিনিট একটু দাঁড়ান তো, 1 মিনিট।
আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে অ্যাবজর্পশনটা আমি কি বললাম, আমি বললাম যে হচ্ছে নিচের স্তরের ইলেকট্রনগুলো যখন শক্তি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করে বা হচ্ছে কি বলবো অ্যাবজর্ব করে ওপরের স্তরে যায় তখন নিজের পেছনে একটা হোল রাখে যায়, ঠিক আছে। আর হচ্ছে কি করে, এর ফলে আমাদের হচ্ছে এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। কারণ নিচের স্তরের ইলেকট্রনটা কি করে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে বা হচ্ছে অ্যাবজর্ব করে ওপরের স্তরে চলে যায়, ঠিক আছে। তখন নিজের পেছনে একটা হোল রাখে যায়, ঠিক আছে। আর এটার ফলে খুবই অল্প পরিমাণ একটা ফোটন বলা যেতে পারে যে এই যে অবজর্পশন যে হইলো, এই অ্যাবজর্ব করার ফলে যে ইলেকট্রনটা উঠলো উপরের স্তরে, ঠিক আছে, সেটা হাই এনার্জি স্টেটে বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক আছে। সেটা কি করে, শক্তিটা ইমিট করে দেয়, ঠিক আছে। তো অ্যাবজর্পশনের সময় আমাদের খুবই অল্প পরিমাণ ফোটন নির্গত হয় বা লাইট ইমিট হয়, সেটাতে খুবই কম পরিমাণ, ঠিক আছে। ম্যাম হ্যাঁ বলেন। এখানে যে ম্যাম ইলেকট্রনটা উপরে যাইতেছে, এটা কি এক্সটার্নাল সোর্সের কারণে? এখানে এক্সটার্নাল সোর্সের কারণে না, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অ্যাবজর্ব করে নিছে সে, একটা বাইরে থেকে সোর্স দিচ্ছি না, বাইরে থেকে সোর্স শুধুমাত্র স্টিমুলেটরটাই দিব, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চয় করছে। কেন, ফ্রি ইলেকট্রনগুলো ঘোরাঘুরির ফলে এক্সাইট হয়েছে, ঠিক আছে, যে মানে ওপরে যাওয়ার জন্য একটা নির্দিষ্ট শক্তি তার নিজের মধ্যে যখন সঞ্চয় করা হয়ে গেছে বা অ্যাবজর্ব করা হয়ে গেছে তখন উপরে গেছে। বাইরে থেকে কোনো আমি শক্তি দিচ্ছি না বা ফোটন দিচ্ছি না। এখানে যেরকম আমি ফোটন দিব স্টিমুলেটরে, এই অ্যাবজর্পশনে বা স্পন্টেনিয়াসে আমি কোনো শক্তি দিচ্ছি না, মানে ইনসিডেন্ট ফোটন দিচ্ছি না, ঠিক আছে, বা অন্য কোনো সোর্স দিচ্ছি না। তারপরে স্পন্টেনিয়াসে কি হবে, এই যে অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন করার পরে কি হলো, মানে ওই ইলেকট্রনটা বেশিক্ষণ ওপরের স্টেটে থাকতে পারে না, সেটা কি করে নিচের স্টেটে চলে যায়। তখন এর ফলে কি হয়, ইলেকট্রন আর হোলটা কম্বাইন করে, কম্বাইন করার ফলে এদের মধ্যে একটা কি হয়, ফোটন বের হয়, মানে লাইট বের হয়, ঠিক আছে, রিকম্বাইন হয়ে গেল, ঠিক আছে। আমাদের মেন এটাই হচ্ছে যে ইলেকট্রন আর হোল যদি রিকম্বাইন হয় তাহলে হচ্ছে এখান থেকে একটা ফোটন বের হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের স্পন্টেনিয়াস ইমিশন, মানে এটা আমি বাইরে থেকে কিছু অ্যাপ্লাই না করেই আমার একটা ফোটন বের হয়ে যাচ্ছে। আর স্টিমুলেটেড ইমিশন যেটা, সেটা কি করব, এই যে উপরে যে ইলেকট্রনটা ছিল সেটা তো একটা নিজেই ইচ্ছা মতন নামে গেল, কারণ বেশিক্ষণ উপরে থাকতে পারে না, মানে যখন বেশি শক্তি থাকে তার, ঠিক আছে, শক্তিটা বেশিক্ষণ সে উপরে ধরে রাখতে পারে না, এটাই কি বলবো ইলেকট্রনের নিয়ম, ঠিক আছে। তখন সে কি করবে, শক্তিটা ছাড়ে দিবে, ছাড়ে দিয়ে নিচে নামে যাবে, তখন হচ্ছে কি করবে, এই যে শক্তিটা ছাড়ে দিচ্ছে সেই শক্তিটার আকারের ফোটন বের হবে, আর ইলেকট্রন হোলগুলো যেহেতু রিকম্বাইন হচ্ছে সেহেতু মানে একটা ফোটন বের হবে, ঠিক আছে। রিকম্বাইন হওয়ার জন্য ফোটন বের হবে কোন শক্তিতে, যে শক্তিটা হচ্ছে ইলেকট্রন ছাড়ে দিচ্ছে, ঠিক আছে। এই জি ম্যাম। ওকে। তারপরে এখন দেখেন, তারপরে যখন হচ্ছে স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে, ঠিক আছে, স্টিমুলেটেডের ক্ষেত্রে কি হবে, যদি আমি হচ্ছে উপরের ইলেকট্রনকে যদি আমি একটা ইনসিডেন্ট ফোটন দিয়ে এক্সাইট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে এমনিতে তো ইলেকট্রনটা নিচে নামে হলে সেটা রিকম্বাইন করবে, ফলে একটা ফোটন বের হবে, আর ইনসিডেন্ট ফোটনের জন্য আরো একটা এক্সট্রা ফোটন বের হবে, মানে একটার জন্য দুইটা ফোটন বের হচ্ছে, বুঝেন ব্যাপারটা। আমার এই যে যখন ইলেকট্রনের হোল রিকম্বাইন হলো আগেরটাতে স্পন্টেনিয়াস, তখন একটা ফোটন বের হচ্ছিল, নির্গত হচ্ছিল, তাই না, এটার জন্য। আর এখানে যে জি ইনসিডেন্ট ম্যাম। ফোটনটা দিছি আমি, এটার জন্য কি হবে, আরেকটা ফোটন বের হবে, ঠিক আছে। তাহলে এখানে মানে আমার নেট ইনপুট আউটপুট কত হচ্ছে, একটা ফোটন দিচ্ছি, দুইটা আউটপুট পাচ্ছি ফোটনের, ঠিক আছে। আবার যদি দুইটা ফোটন দিয়ে এক্সাইট করি তাহলে আমি তাহলে চারটা পাবো, 4টা। বুঝছেন ব্যাপারটা এইরকম। তো এটা হচ্ছে আমাদের স্টিমুলেটেড ইমিশন, যেটা হচ্ছে আমাদের লেজারের বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। আর এর মধ্যে আরো জিনিস আছে কয়েকটা, একটা হচ্ছে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যে পপুলেশন ইনভার্সন না হলে আমাদের লেজারের স্টিমুলেটেড ইমিশনটা হবে না। আমি এখন আস্তে আস্তে বর্ণনা দিচ্ছি, ঠিক আছে, নিচে যাচ্ছি। এই প্রত্যেকটা আমি যেটা বর্ণনা করলাম সেটা হচ্ছে এখন কথায় লেখা আছে, ঠিক আছে। তবে এখন সেটা পড়ে শোনাচ্ছি। Thus in absorption, the electrons at lower energy levels jump to higher energy level, that is from valence band to conduction band when the electrons are provided with an external source of energy. মানে এখানে বলছে দেখেন, কোনো কিন্তু ফোটন না, আমি কিন্তু বলছি অ্যাবজর্পশন কখন হবে, কোনো আলাদা হবে সোর্স না, মানে এই সোর্সটা কি করা বলছে, সোর্স অফ এনার্জি, মানে একটা বাইরে থেকে যে আমরা যখন ইয়ে করব কন্ডাকশনের জন্য, একটা মিনিট। আচ্ছা,
তো আমি এখন যেটা বললাম যে স্পন্টেনিয়াস এমিশনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো ফোটন বা কোনো কিছু প্রয়োগ করবে না। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রয়োগ করার ফলে কোনো ফোটন বের হচ্ছে না, ঠিক আছে? কিন্তু এখানে আলাদাভাবে একটা সোর্সের কথা কেন বলছে? কারণ আমাদের যখন লোয়ার এনার্জি লেভেলে থাকবে তখন ইলেকট্রনগুলো তো ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, আর যখন হায়ার এনার্জি ব্যান্ডে যাবে তখন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যাবে। কিন্তু আমি কোনো আলাদা ফোটন দিয়ে এক্সাইট করব না, যার জন্য আমার এক্সট্রা কোনো ফোটনও বের হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ঘটনা। তারপরে স্পন্টেনিয়াস ইমিশনের জন্য এখন নেক্সটে কি বলছেন দেখেন যে নাও ইফ দ্য ইলেকট্রনস ইন হায়ার এনার্জি লেভেল আর আনস্টেবল, মানে ওপরের স্টেটে যখন থাকবে মানে কন্ডাকশন ব্যান্ডে তখন আনস্টেবল থাকবে, মানে বেশি কোনো থাকতে পারবে না, এটাকেই বলা হচ্ছে আনস্টেবল। দেন দে উইল টেন্ড টু মুভ টু দ্য লোয়ার এনার্জি লেভেল ইন অর্ডার টু অ্যাচিভ স্ট্যাবিলিটি। লোয়ার এনার্জি লেভেল মানে ভ্যালেন্স ব্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে যাতে করে তারা স্ট্যাবিলিটি পায়। বাট ইফ দে উইল মুভ ফ্রম হায়ার এনার্জি লেভেল টু লোয়ার এনার্জি লেভেলস, they will definitely release the energy which will be the energy difference between these two levels। মানে তারা হচ্ছে যখন সে ফোটনটা বের করবে, ঠিক আছে, ফোটনটা কার শক্তিতে বের হবে? আমি বললাম যেটা যে দুটার পার্থক্য, মানে লোয়ার এনার্জি স্টেট E1 আর E2 এর পার্থক্য, মানে E2টা মানে E2তে যে লেভেলে ছিল ইলেকট্রনটা সেখান থেকে তো ও E1 এ নামে আসছে, তাই না? শক্তিটা ছাড়ে দিয়ে, তাহলে যে শক্তিটা ছাড়ে দিচ্ছে সেই শক্তিটা সমান সমান কত হবে? E2 মাইনাস E1, ঠিক আছে? এটা E2 মাইনাস E1টা কার শক্তি হবে? ফোটনের শক্তি হবে। The energy released will be in the form of light, thus photons will be emitted. That process is called spontaneous emission. তারপরে নেক্সটে এখানে বলছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে? ইন স্টিমুলেটেড ইমিশন the photons strike electrons at higher energy level and these photons are supplied from an external light energy source, ঠিক আছে? মানে হচ্ছে আমরা কি করব, এই ফোটনগুলোকে আমি স্ট্রাইক করাবো কোথায়? হায়ার এনার্জি লেভেলে, ঠিক আছে? মানে হায়ার এনার্জি লেভেল বলতে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ডে। তারপরে কি হবে? when these photons strike the electrons gain energy। যখন আমি স্ট্রাইক করব ইলেকট্রনগুলোকে ওই ফোটন দিয়ে তখন অনেক এনার্জি গেইন করবে এবং দে রিকম্বাইন উইথ হোলস এন্ড রিলিজ অ্যান এক্সট্রা ফোটন। মানে আমরা তখন হচ্ছে কি হবে, আগে তো একটা ফোটন বের হচ্ছিলই, ওই ফোটনটা যেটা দিয়ে এনার্জাইজ করবো সেটার জন্য আরেকটা এক্সট্রা ফোটন বের হবে, ঠিক আছে? দ্যাটস ওয়ান ইনসিডেন্ট ফোটন স্টিমুলেটস অ্যানাদার ফোটন টু রিলিজ, দ্যাটস দিস প্রসেস ইজ কল্ড স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে? বুঝতে পারছেন? এই তারপরে এটা গেল। তারপরে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে? তাহলে আমি কি স্টিমুলেটেড ইমিশন পর্যন্ত মনে করবো আপনারা বুঝতে পারছেন? পপুলেশন ইনভার্সনে যাব, বলেন তো? হ্যালো, আরেকটু বললে ভালো হতো। কোনটা কোনটা আরেকবার। বুঝতে পারছি না। ম্যাম সিমুলেটেড ইমিশন। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমার ম্যাম লাস্ট স্টেপটা স্টিমুলেটেড। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বোঝাচ্ছি। এখানে বলা হয়েছে আমার হচ্ছে দেখেন, প্রথমত আমার এইটা E1 স্টেট ভ্যালেন্স ব্যান্ড, E2 স্টেট কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে? E1 স্টেটে কয়েকটা কিছু অল্প সংখ্যক কিছু ইলেকট্রন থাকে আর E2 তে বেশি সংখ্যক ইলেকট্রন থাকে, তাইলে হচ্ছে সেটা কন্ডাক্টর হিসেবে কাজ করে, আমি আগের দিন বলছিলাম। তাহলে এখন আমি যেটা বললাম যে যদি আমি এই স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে প্রথমে দেখেন কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের E1 স্টেটে যেটা থাকবে ইলেকট্রন সেটা শক্তি প্রাপ্ত হয়ে, ঠিক আছে, শক্তি সঞ্চয় করে প্রথমে অ্যাবজর্ব করবে, ঠিক আছে? অ্যাবজর্ব করে তারপরে উপরের স্টেটে গেল E2 স্টেটে। E2 স্টেটে যাওয়ার পরে ওকে আমি কোন একটা ফোটন দিয়ে এনার্জাইজ করছি। ফোটন দিয়ে এনার্জাইজ না করলেও দেখেন আমার স্পন্টেনিয়াস এমিশনে যখন আমি ফোটন দিয়ে এনার্জাইজ করছিলাম না তখন কি হয়েছিল, এই ইলেকট্রনটা E2 স্টেটে বেশিক্ষণ থাকতে পারে না, সে এমনিতেই E2 স্টেট থেকে E1 স্টেটে চলে যায়। তখন কি হয়, ইলেকট্রনের হোলের মধ্যে একটা রিকম্বিনেশন হয়, এর ফলে একটা ফোটন বের হয়। আর এই ফোটনের শক্তিটা কত? ফোটনের শক্তি সমান সমান E2 মাইনাস E1, ঠিক আছে? কারণ এই শক্তিটা ত্যাগ করে এই নিচেতে চলে আসছে এই ইলেকট্রনটা, এজন্য এই ফোটন যেটা বের করবে সেটা শক্তি হচ্ছে E2 মাইনাস E1। এখন এই স্টিমুলেটেড ইমিশনে কি করছে, আমার যখন ইলেকট্রনটা E2 স্টেটে ছিল তখন হচ্ছে কি করবে, E2 স্টেট থেকে অটোমেটিক্যালি E1 স্টেটে চলে আসবে, চলে আসার ফলে কি হবে, একটা ফোটন নির্গত হচ্ছে, ঠিক আছে? তারপরে আর এই ইনসিডেন্ট ফোটনের জন্য আমার আরেকটা ফোটন বের হবে, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, একটা ইনসিডেন্ট ফোটন দিচ্ছি, এটার জন্য একটা এক্সট্রা বের হচ্ছে আগেরটা চাইতে, দুইটা দিব চারটা বের হবে, চারটা দিব আটটা বের হবে, এরকম ভাবে কাজটা হবে, ঠিক আছে? আর এই যে দুইটা ফোটন বের হইলো সেই দুইটার ফেজ কোন দিকে থাকবে, এই ইনসিডেন্ট ফোটনের সাথে একই ফেজে থাকবে, নট অ্যান্টি ফেজ, ঠিক আছে? একই ফেজে থাকবে। বুঝছেন এবার? ক্লিয়ার জি হয়েছে? ম্যাম। আচ্ছা,
এবার পড়াবো হচ্ছে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে? The density of electrons at energy levels is the population of electrons and it is more in valence band or lower energy band and less in the conduction band or higher energy level. বলছে আমাদের হচ্ছে যে দুইটা লেভেলের কথা বললাম E1 আর E2, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড নিচেরটা E1টা আর উপরেরটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড E2, ঠিক আছে? তো এখন কথাটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে আমাদের ইলেকট্রন বেশি থাকে আর আমরা সেই ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে চাই, এটাই আমাদের মানে ইচ্ছা, ঠিক আছে? যত বেশি নিয়ে যেতে পারবো তত বেশি এনার্জাইজ করতে পারবো, তত বেশি লাইট ইমিট হবে। তো এখন কথাটা হচ্ছে পপুলেশন ইনভার্সনটা কি? পপুলেশন ইনভার্সনটা আমি সোজা কথায় বলি, ওপরের স্তরে মানে E2 স্তরে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে নিচের স্তরের চাইতে, মানে E1 স্তরের চাইতে, তাহলে বলা হবে যে পপুলেশন ইনভার্সন হয়ে গেছে, ঠিক আছে? পপুলেশন ইনভার্সন মানে ওপরের স্তরে বেশি পপুলেশন হয়েছে। বেশি পপুলেশন হয়েছে মানে মানে আমাদের নামটা হচ্ছে পপুলেশন ইনভার্সন, মানে যেখানে যেটা থাকে তার অপোজিটলি পপুলেশন হবে। মানে পপুলেশন নর্মালি বেশি থাকে ভ্যালেন্স ব্যান্ডে নর্মাল অবস্থায়, কন্ডাকশন ব্যান্ডে কম থাকে, ঠিক আছে? এনার্জাইজ হয়ে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায়। কিন্তু যদি হচ্ছে যে অবস্থায় মানে এটার ইনভার্সন হবে যে অবস্থার জন্য, সেটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন। মানে পপুলেশন ইনভার্সনে ইনভার্ট হয়ে যাবে, মানে কন্ডাকশন ব্যান্ডে বেশি ইলেকট্রন থাকবে আর ভ্যালেন্স ব্যান্ডে কম ইলেকট্রন থাকবে। এর ফলে পপুলেশনের চেঞ্জ হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে? পপুলেশন মানে আমরা জানি লোক সংখ্যা, বাট এখানে পপুলেশন বলতে বলছে ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম আবার একটু রিপিট করুন। আবার রিপিট করব? জি ম্যাম। আচ্ছা, আমি বলি তাইলে। আমি বলতে চাচ্ছি যে পপুলেশন ইনভার্সনটা হচ্ছে আমরা যেটা বুঝছি নাম থেকে, পপুলেশনের ইনভার্সন মানে পপুলেশন মানে ইনভার্ট করবে, যেটা থাকার কথা তার থেকে বিপরীতটা হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আমি দুই তলার কথা বলি, একটা নিচতলা একটা হচ্ছে উপরতলা। স্বভাবত মানুষ আমি হচ্ছে ভাড়া দিব একটা বাসা দুই তলার নিচতলায়, ঠিক আছে? তো আমি চাবো নিচতলায় বেশি ভাড়া উঠুক, উপরতলায় কম ভাড়া উঠুক, মানে আমি চাবো উপরতলায় বেশি ভাড়া উঠুক, নিচতলায় কম ভাড়া উঠুক, ঠিক আছে? কিন্তু মানুষ চাচ্ছে নিবে হচ্ছে খালি নিতে নিতে আসছে নিচতলা, ঠিক আছে? বাট আমি তো চাচ্ছি দুই তলা ভাড়া হয়ে যায়। তো মানুষ নিবে নিচতলা, আমি তো যাচ্ছি দুই তলা, এটা কিন্তু ইনভার্সন হয়ে গেল। আমি যেটা চাচ্ছি আর মানুষ যেটা সেটার অপোজিট হয়ে গেল, ঠিক আছে? তো সেরকমই এখানে আমাদের নিয়ম মানে সাধারণত থাকে কোথায়, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকে, কন্ডাকশন ব্যান্ডে উপরের স্টেটে ইলেকট্রন কম থাকে। কিন্তু যে মানে কি কি বলে যে অবস্থার জন্য, ঠিক আছে, বা যে প্রসেসের জন্য আমাদের হচ্ছে কি হয়, নিচের স্তরে ইলেকট্রন কমে যায়, উপরের স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়, ঠিক আছে? এই অবস্থাটাকে বলা হচ্ছে বা পপুলেশনটা বেড়ে যাওয়াকে বলা হচ্ছে আমাদের পপুলেশন ইনভার্সন। বুঝছেন? বলেন তো, বুঝছেন? না বুঝলাম একটু বুঝাই দিব, হ্যাঁ একটু জি বলেন। ম্যাম। আচ্ছা, তাহলে এখানে বলছে if the population of electrons increase at higher energy level or the lifetime of higher energy states is long then stimulated emission will increase। মানে বলছে হচ্ছে যদি এই মানে কি বলে পপুলেশনটা, ঠিক আছে, এই হায়ার এনার্জি লেভেলের উপর নির্ভর করে আমার যে হচ্ছে পপুলেশন ইনভার্সনটা হবে, মানে হায়ার এনার্জি লেভেলে যত বেশি ইলেকট্রন থাকবে তত বেশি পপুলেশন ইনভার্সন হবে। এখানে এক কথা যদি বলা হয় পপুলেশন ইনভার্সনটা কি, এই যে এখানে বলছে দেখেন, the increase of population at a higher energy level is termed as population inversion। higher energy level এ যদি পপুলেশন বেশি হয় মানে হচ্ছে কি হয়, ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তাহলে পপুলেশন ইনভার্সনটা আমরা পাবো, ঠিক আছে? এখন বলছে দিস ইজ দ্য রিকুইজাইট স্টেট ফর লেজার ডায়োড। মানে এই স্টেট না হলে তো আমরা স্টিমুলেটেড ইমিশন পাবো না, তাই না? স্টিমুলেটেড ইমিশন পাওয়ার জন্য তো আমাদের উপরে বেশি লাগবে ইলেকট্রন। ইলেকট্রন বেশি না হলে সেটা আসে হোলের সাথে রিকম্বাইন হবে না, আবার ফোটন দিয়ে বাইরে থেকে এনার্জাইজ করতে পারবো না, এর ফলে পপুলেশন ইনভার্সনটা লাগবেই। বলছে যত বেশি পপুলেশন ইনভার্সন হবে তত বেশি ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে থাকবে, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা জিনিস বলি, মানে এই মেটা স্টেট স্টেবল স্টেটটা বলার আগে আমি একটা জিনিস বলে দিই, তাহলে আপনারা বুঝবেন। এটা একটা, এটা একটা, এটা একটা, আমরা অলরেডি বলে দিছি যে হচ্ছে উপরেরটা হচ্ছে E2, ঠিক আছে? এটা হচ্ছে E1, ঠিক আছে? তারপর মাঝখানেরটা হচ্ছে আমাদের হচ্ছে মেটাস্টেবল স্টেট, মানে আমাদের আমি যদি বলি ইলেকট্রনগুলো শক্তিপ্রাপ্ত হয়ে এখান থেকে উপরে যাচ্ছে, তো উপরেরটা আমাদের খুবই আনস্টেবল স্টেট, মানে উপরের যে কন্ডাকশন ব্যান্ডটা বা E2 স্টেটটা খুবই কি বলবো এটাকে, আনস্টেবল, মানে স্টেবল না।
সেখানে কোনো কিছু ইলেকট্রন গেলে কখনোই সেখানে থাকবে না, ঠিক আছে, সেখান থেকে নিচে পার হয়ে আসবে, মানে কখনো ওখানে স্থায়ীভাবে থাকবে না, স্টেবল না, ঠিক আছে। তারপরে সবচেয়ে স্টেবল হচ্ছে E1 স্টেট। তারপরে এই যে এই দুটার মাঝখানে যে স্টেট তাকে বলা হচ্ছে মেটা স্টেবল, এখান থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। তো কথাটা হচ্ছে মেটা স্টেবল স্টেট, মাঝখানেটাকে বলা হচ্ছে মেটা স্টেবল। কেন বলা হচ্ছে? কারণ E2 আর E1 এর মাঝখানে, মানে E1 এর মতন এত স্টেবলও না, E2 এর মতন এত আনস্টেবলও না। আমি একটু বোঝানোর জন্য লিখে দিচ্ছি, E2 টাকে আমি কি বলছি? আনস্টেবল, আনস্টেবল স্টেট। E1 টাকে বলা হচ্ছে স্টেবল স্টেট, ঠিক আছে। আর মাঝখানটাকে বলা হচ্ছে মেটা স্টেবল স্টেট, ঠিক আছে। স্টেট লেখার জায়গা হয়েছে কি? হ্যাঁ হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার তিনটা স্টেট, ওকে। পপুলেশন ইনভার্সনের তিনটা ধাপ। আমার পপুলেশন ইনভার্সন 3 লেভেলেও হতে পারে, 4 লেভেলেও হতে পারে, মানে এটা হচ্ছে 3 লেভেল, একটা দুইটা তিনটা। পপুলেশন ইনভার্সন 3টা লেভেলেও হতে পারে, 4টা লেভেলেও হতে পারে, তখন ওটাকে বলা হয় 4 লেভেল। তখন মেটাস্টেবল স্টেট 2টা থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন? এত বেশি আমি পড়াচ্ছি না, বাট এই তো মোটামুটি এটুকু পড়াতে পারছি, ঠিক আছে। তো মানে আমি বলতে চাচ্ছি 3 লেভেল আর 4 লেভেলের কথা, যে এতগুলা এখন হচ্ছে কভার করতে হয়তো পারবো না, যে কয়টা পারবো সে কয়টা শেষ করব। যদি পারি তাহলে 3 লেভেল আর 4 লেভেলটা আমি পড়াই দেবো, এটা খুবই মজার আর ভালো লাগবে আপনাদের পড়তে, ঠিক আছে। তো এটা শেষ হইলো মোটামুটি। আগে এটা আরেকটু এটা বলে নিই। তার এখানে বলছে যে more population inversion, more will be the electrons at higher energy level and metastable state। মানে যত বেশি পপুলেশন ইনভার্সন হবে তত বেশি ইলেকট্রন কি করবে? উপর থেকে নিচের দিকে আসবে, তাই না? কারণ মানে শক্তিপ্রাপ্ত হয়ে উপরে যাবে, ফলেই তো হচ্ছে নিচের দিকে আসবে, মানে স্টিমুলেটেড ইমিশন হবে। যত বেশি পপুলেশন ইনভার্সন হবে তত বেশি হায়ার এবং মেটাস্টেবল স্টেটে ইলেকট্রন থাকবে এবং স্টিমুলেটেড ইমিশনটা তত বেশি হবে। তাহলে যদি আমি কথায় লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি, আপনারা টুকে রাখতে পারেন, এগুলো আমি কিন্তু কুইজে বা ভাইবা ধরতে পারি। কি লিখতে পারি? more population inversion, ঠিক আছে। আমি একটু আগে সব লিখে ফেলি, তারপরে হচ্ছে more electrons metastable state, more electrons, তারপরে এটা কি হবে? stimulated emission। আচ্ছা, এটা এটা ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলেন তো। হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো আর এটা নিয়ে কোশ্চেন আছে বলেন তো? আমি হচ্ছে লিখে দিলাম যাতে করে আপনারা হচ্ছে ইয়েতে করতে পারেন, কি বলে, আই মিন হচ্ছে পরীক্ষাতে যদি এরকম কুইজ আসে তাহলে এটা করতে পারেন, ঠিক আছে। তাহলে এখন কি আমি নেক্সটে যাব? নেক্সটে যাব? যাব? ইয়েস ম্যাম। ওকে, তাহলে হচ্ছে এখন দেখেন ফটো ডিটেক্টর, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি যেটা আমি প্রথমে পড়ালাম সেটা হচ্ছে CO1 থেকে, মানে আপনাদের হচ্ছে ইয়েতে কি বলে অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে, ঠিক আছে, CO1। আর এখন যেটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে CO2, মানে ফটো ডায়োড এবং ফটো ডিটেক্টর। তো ফটো ডায়োড আগে পড়াবো না ফটো ডিটেক্টর, মানে একটারই অংশ আরেকটা, ঠিক আছে। তো এই ফটো ডিটেক্টরটা শুরু করি, এটা পর্যন্ত আপনাদের সিলেবাস মিডের, ঠিক আছে, মিডের এক পর্যন্ত এটা পুরোটা শেষ করতে পারলেই হলো সবগুলো। তো এই ফটো ডিটেক্টরটা কি দেখেন, ফটো ডিটেক্টর আর কয়েকটা নামও আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে ফটো ডিটেক্টর সম্পর্কে কি বলা আছে দেখেন, এটা মেইনলি কি করে? আমাদের ফোটনের এনার্জিটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে, ঠিক আছে। সোজা কথায় ফটো ডিটেক্টরটা কি করে? আমাদের মানে ফোটন আসে পড়বে, এই ফোটনের এনার্জি যেটুকু থাকবে সেটাকে আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সর, এটাকে সেন্সর বলা যেতে পারে, ফটো সেন্সরও বলে এটাকে। যেটা কি করবে, এর উপরে যেটা ফোটনের এনার্জি আসে পড়বে সেই ফোটনের এনার্জিটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে এখন বলছে দে আর অ্যাবসলিউটলি নেসেসারি ফর ভ্যারিয়াস সায়েন্টিফিক ইমপ্লিমেন্টেশনস লাইক ফাইবার অপটিক কমিউনিকেশন সিস্টেম, তাই না? আমরা ফাইবার অপটিকে কি দেখছি, যে বাইরে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল লাগে, ভেতরে আমাদের হচ্ছে লাইট লাগে, তাই না? তাই তো, আমাদের ফটো ডিটেক্টর লাগছিল তো।
মনে নাই যখন আপনাদের অপটিক্যাল ফাইবার পড়াইছিলাম তখন হচ্ছে এটার ইয়ে ছিল একটা, তারপরে হচ্ছে আমি যখন বেসিক হচ্ছে ওই একটা এলিমেন্ট পড়াইছিলাম ওই এলিমেন্টের মধ্যে ফটো ডিটেক্টর ছিল না? যাই হোক, তারপরে প্রসেস কন্ট্রোলে, এনভায়রনমেন্টাল সেন্সিং এ, সেফটিতে, সবকিছুতে লাগবে আর কি, এটা বলছে, এটা দরকার নাই আর। তো আমাদের টাইপ অফ ফটো ডিটেক্টর, আমাদের 3 ধরনের ফটো ডিটেক্টর আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফটোডায়োড, একটা হচ্ছে পিআইএন ফটোডায়োড, একটা হচ্ছে অ্যাভালেন্স ফটোডায়োড, ঠিক আছে? এখন আমি সবার প্রথমে পড়াবো ফটোডায়োড। তো এখন আমি এই স্লাইড থেকে বের হয়ে যাচ্ছি, এই পিআইএন ফটোডায়োডের আগে আমি শুধু ফটোডায়োডটা পড়াবো আপনাদের, সেজন্য এখান থেকে বের হয়ে যাচ্ছি, অন্য একটা স্লাইড মানে আমি ওপেন করছি, ওটা আজকে দিয়ে দিব আপনাদেরকে ওই স্লাইডটা, ওটা ওপেন করি একটু। এক মিনিট। মুনিরুজ্জামান কিছু বুঝতেছেন? মুনিরুজ্জামান? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন, দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম। এটা হচ্ছে মেইনলি ফটোডায়োডের উপরে, এর সাথে একটু পিআইএন ফটোডায়োড সম্পর্কে ধারণা আছে, বাট আগে আমরা ফটোডায়োড সম্পর্কে জানবো, ঠিক আছে? যে ফটোডায়োডটা কি অ্যাকচুয়ালি। তো ডেফিনেশন প্রথমে দিচ্ছি, দেখেন এই ফটোডায়োডটা অ্যাকচুয়ালি একটা পিএন জাংশনের মতন কাজ করে, ঠিক আছে? সোজা কথা যদি বলি, তো এখন দেখেন পিএন জাংশনের মতো কাজ করে, বাট কি হবে, এখানে লেখা আছে ফটোডায়োড, ডায়োড, এটা ঠিক আছে, বাট ফটোর একটা ব্যাপার আছে, মানে ফটো মানে লাইট পড়বে, এর ফলে একটা কোনো কিছু চেঞ্জ হবে, ব্যাপারটা এরকম, এই জন্য এটার নাম হচ্ছে ফটোডায়োড, ঠিক আছে? আমরা তো পিএন জাংশন বলতে নর্মাল ডায়োড বুঝি, তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ডায়োড, ঠিক আছে, বা স্পেশাল টাইপের পিএন জাংশন ডিভাইস দ্যাট জেনারেটস কারেন্ট, ঠিক আছে? এটা কারেন্ট জেনারেট করে কখন? when exposed to light is known as photodiode। বলছে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের পিএন জাংশন ডিভাইস যেটা কারেন্ট জেনারেট করে, ঠিক আছে, যখন এটাকে লাইটে রাখা হয়। আমি যেটা বললাম ফটোডায়োড মানে ডায়োডের মতন কাজ করবে যখন এর উপরে একটা মানে লাইট পড়বে তখন, ঠিক আছে? এই তো এক ধরনের ফটো ডিটেক্টর না এটা। ফটো ডিটেক্টর আমি কি বলছি? আমি বলছি ফটোন পড়বে, এর ফলে এটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। তো কারেন্ট একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, এজন্যই আমি এই ফটো ডিটেক্টরকে 3 ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ফটোডায়োড, একটা হচ্ছে পিআইএন ফটোডায়োড, আর একটা হচ্ছে অ্যাভালান্স ফটোডায়োড, ঠিক আছে? তো এখন দেখেন, ইট ইজ অলসো নোন অ্যাজ ফটো ডিটেক্টর, যেটা আমি বললাম, ঠিক আছে, আর ফটো সেন্সর, মানে সেন্সর বলা যেতে পারে, ডিটেক্টরও বলা যেতে পারে, ফটো আগে আছে। ইট অপারেটস ইন রিভার্স বায়াসড মোড অ্যান্ড কনভার্টস লাইট এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে পিএন জাংশনের মতন ফরওয়ার্ড বায়াসে না, এটা রিভার্স বায়াসে কাজ করে, ওকে? এবং হচ্ছে কি করে, এটা লাইটের এনার্জিটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে, মানে লাইট এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সোজা কথায়, ঠিক আছে? তারপরে এখানে একটা জাস্ট সিম্বল দেওয়া আছে। এখন দেখেন প্রিন্সিপালটা কি ফটোডায়োডের, এটা কি কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে, এটা কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল না, এটা জাস্ট অপারেটিং প্রিন্সিপাল, মানে মেন প্রিন্সিপালটা কি আমি ওয়ার্কিংটা পরে নিচে আছে ওটা বলবো। ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ইফেক্টটা মনে রাখতে হবে। নাম শুনে কি মনে হচ্ছে? ফটো ইলেকট্রিক মানে, ফটো ইলেকট্রিক বলতে কি বোঝায়? ম্যাম ওই যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট ছিল। হ্যাঁ, তো এটা মানে বলতে কি বোঝা যাচ্ছে? ফটো ইলেকট্রিক মানে এখান থেকে ফটো নির্গত হবে। ফোটন নির্গত হবে নাকি ফোটনের জন্য ইলেকট্রিক মানে কোন একটা সিগন্যাল উৎপন্ন হবে? কোনটা? হ্যাঁ ম্যাম, ফোটনের জন্য যখন, হ্যাঁ বলেন, হৃদয় বলুক, হৃদয় বলেন, অন্য কেউ বলেন না, হ্যাঁ বলেন। ম্যাম আমি আগে পড়ছিলাম একটু, ওই যে যখন ইনসিডেন্ট ফোটন পড়বে তখন বুঝতে পারছি হৃদয়, ঠিক আছে, গুড। ক্লাসে এরকম করে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন, বুঝছেন? পারেন না পারেন, তাইলে ইভালুয়েশনে ভালো মার্কস দিব, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এখন দেখেন এটা মানে হচ্ছে কি ফটো ইলেকট্রিক, ফটনের জন্য যে ইলেকট্রিক সিগন্যালটা উৎপন্ন হয় সেটার কথা বলছে, ঠিক আছে? তো আমি যেটা আগেই বলে দিছি তাও এখানে একটু ইলাবোরেট করা আছে, দেখেন। The operating principle of the photodiode is such that when the junction of the two terminal semiconductor device is illuminated, যখন টু টার্মিনাল সেমিকন্ডাক্টরের উপরে আমাদের কি দেওয়া হয়, ফোটনের মানে ওপর মানে কি বলে, ফোটন আসে পরে, ঠিক আছে, then the electric current starts flowing through it, মানে তখন একটা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয়। এখন কথাটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে? তো এখানে বলছে অনলি মাইনরিটি কারেন্ট ফ্লোস থ্রু দ্য ডিভাইস when certain reverse potential is applied to it, মানে আমাদের যেহেতু রিভার্স বায়াসে কাজ করে, তো রিভার্স বায়াসে আমরা জানি মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটু কারেন্ট ফ্লো হয়, তো এই কারেন্টটা মাইনরিটি ক্যারিয়ারের জন্যই ফ্লো হচ্ছে, ঠিক আছে?
এটা মনে রাখতে হবে। ওকে, আর কোনো সমস্যা আছে এখান থেকে বলেন তো? আচ্ছা, চ্যাটে কি যেন লিখছে একজন, দেখি। ম্যাডাম, আমার এখানে কারেন্ট থাকবে না সারাদিন, ফোনেও চার্জ কমে গেছে, দুপুর 2টা সিটি আছে, তাই লিভ নিচ্ছি ম্যাডাম। আচ্ছা, আপনাদের কি সিটি আছে আজকে? ম্যাম আমার আছে আমিনুল স্যারের। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, কনস্ট্রাকশন অফ ফটোডায়োড দেখেন, এখানে ফটোডায়োডের একটা কনস্ট্রাকশন বা স্ট্রাকচার দেওয়া আছে, ঠিক আছে। নর্মাল পিএন জাংশনের মতনই দেখেন, এটা পি রিজন, এটা এন রিজন, ঠিক আছে। এন রিজনটা আমরা জানি কি, আমরা জানি ক্যাথোড, আর হচ্ছে পি রিজনটা হচ্ছে অ্যানোড, ঠিক আছে। মাঝখানে যে জাংশনটা বা ব্যারিয়ারটা সেটা হচ্ছে পিএন জাংশনের। তারপরে এখানে দেখেন কি বলা আছে, এখানে ডিফিউশন মাস্ক অফ সিলিকন ডাইঅক্সাইড, যে অ্যাশ কালারটা, ঠিক আছে। আর ওপরেটা দেওয়া আছে হচ্ছে সিলিকন নাইট্রাইড কোটিং। আর আপনাদের এই যে ফাঁকা যে অংশটা, ঠিক আছে, এই ফাঁকা অংশের উপরে রেডিয়েশন আসে পড়লে এই অংশ যখন রেডিয়েশন পড়বে তখন কি হবে আমাদের, তখন আমাদের হচ্ছে কাজ করবে এটা, ঠিক আছে। কারণ আমাদের ফোটন না হলে, না আসে পড়লে আমাদের কোনো কাজ করবে না। ফোটন আসে পড়ার জন্যই আমাদের রিভার্স বায়াসে কি হবে, যেটা কারেন্ট ফ্লো হবে। কারণ আমরা জানি যে রিভার্স বায়াসে খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, কিন্তু এই রেডিয়েশনের জন্য আমাদের যেটা কারেন্ট ফ্লো হবে, এটার ফলেই আমাদের এই ফটোডায়োডের কাজটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এখানে বলছে দ্য পিএন জাংশন অফ দ্য ডিভাইস প্লেসড ইনসাইড আ গ্লাস ম্যাটেরিয়াল, ঠিক আছে। দিস ইজ ডান to order to allow the light energy to pass through it, মানে এটা হচ্ছে একটা কি বলবো, একটা গ্লাস ম্যাটেরিয়ালের মধ্যে রাখা হয়েছে যাতে করে কি হয়, এর মধ্যে আসলে লাইট পাস করতে পারে। যদি একটা গ্লাস ম্যাটেরিয়ালের মধ্যে না রাখা হয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে কোনো লাইট পাস করতে পারবে না, ভেতরে পাস না করতে পারলে তো আমাদের কাজটাও হবে না। as only the junction is exposed to radiation, thus the other portion of the glass material is painted black or is metallized, মানে যে পোর্শনটুকু তো আমার দরকার, দেখেন পি আর এন রিজনের উপরের অংশটুকু, সেটুকুকে শুধু আমরা হচ্ছে কি করব, গ্লাস দিয়ে এক্সপোজ করে রাখবো, বাকিগুলোকে আমাদের এক্সপোজ করার দরকার নেই, ব্ল্যাক করে দিব অথবা মেটালাইজড করে দেবো যাতে এর মধ্যে দিয়ে রেডিয়েশন না যেতে পারে অন্য দিক দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে বলছে দ্য ওভারঅল ইউনিট ইজ অফ ভেরি স্মল ডাইমেনশন, নিয়ারলি অ্যাবাউট 2.5 মিলিমিটার। তো যেখানে ডাইমেনশন লেখা আছে, ঠিক আছে, যে কোনটা কতটুকু অংশ, আর কারেন্ট ফ্লো এর জন্য আমাদের হচ্ছে কতটুকু অংশ এক্সপোজ করা আছে সেটা বলা হয়েছে, ঠিক আছে। ওকে, যাই হোক, এটা হচ্ছে গেল। তারপরে নিচেরটা আমি যাচ্ছি, এটা কনস্ট্রাকশন সম্পর্কে আর দরকার নেই, এখন অপারেশনাল মোড সম্পর্কে জানার দরকার আছে, ঠিক আছে। তো আমাদের যেটা হচ্ছে এই ফটোডায়োডটা কোন কোন মোডে কাজ করে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইটুকু অংশ পড়ার আগে দেখেন নিচে একটা আমি ছোট্ট অংশ দিয়ে রাখছি, দেখছেন যে এই ডিভাইসটা এক এক জায়গায় বলা আছে 2টা মোডে, এক এক জায়গায় বলা আছে 3টা মোডে কাজ করে, ঠিক আছে। তো এটার জন্য আপনারা মানে কি বলবো, বিভ্রান্ত না হয়ে যান, এই জন্য আমি লিখে রাখছি। 3টা মোডের মধ্যে কি মোড, একটা দেখেন এখানের সাথে 2টা মোড মিল থাকবে। একটা মোড হচ্ছে ফটোভোল্টাইক মোড, ঠিক আছে। ফটোভোল্টাইক মোডে এটা সোলার সেলের মতন কাজ করবে, যেটা হচ্ছে জিরো বায়াস। আমি কিন্তু আগে একটা জিনিস বলছি যে হচ্ছে 3টা বায়াসে কাজ করে, একটা হচ্ছে আপনাদের জিরো বায়াস, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস, তাই তো, তাই না? জি ম্যাম। তো ফরওয়ার্ড একটা জিরো বায়াস যেটা, সেটা হচ্ছে ফটোভোল্টাইক মোড, ঠিক আছে। যেটা রিভার্স বায়াস সেটা হচ্ছে ফটো ডিটেক্টর হিসেবে কাজ করবে, আর যেখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস সেটা হচ্ছে লেড হিসেবে কাজ করবে। ফটোডায়োডটা, ফটোডায়োডের 3টা রূপ আছে, একটা হচ্ছে সোলার সেল হিসেবে কাজ করার মোড, ঠিক আছে, একটা রূপ হচ্ছে ফটো ডিটেক্টর হিসেবে, আর একটা রূপ হচ্ছে লেড হিসেবে। তো আমরা এখন ফটো ডিটেক্টরের মধ্যে পড়ছি, সুতরাং আমাদের রূপ কোনটা নিব আমরা, রিভার্স বায়াসের, তাই তো। আচ্ছা, এখন একটু ধরি, এতক্ষণ ধরে বকবক করলাম, দেখি কি পারে। আচ্ছা, আবু সুফিয়ান, একটা কোশ্চেন করব ম্যাম করেন ম্যাম। আচ্ছা, আপনি এখন বলেন যে নরমাল ডায়োডের মধ্যে আর ফটোডায়োডের মধ্যে পার্থক্য কি? ম্যাম নর্মাল ডায়োড আর ফটো ডায়োডের মধ্যে ম্যাম, যখন ফটো ইলেকট্রিক ফোটন ফোড়ে তখন ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা, আর নর্মাল ডায়োডের মধ্যে ম্যাম, হুম, এখানে সাধারণত ইলেকট্রন প্রবাহিত হয়, যেমন আমাদের ফরওয়ার্ড বায়াস দিলেই ডায়োডটি কাজ করতে থাকে। হুম, তারপর মানে নরমাল ডায়োডের ক্ষেত্রে বলছেন না, ফটোডায়োডের ক্ষেত্রে? ফটো ডায়োডের ক্ষেত্রে ম্যাম আমাদের এখানে ফোটন দিতে হবে, ফোটন দিলে তারপরে কন্ডাকশন ব্যান্ডে যাবে, ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা, এখন বাকিরা কি আরো কোনো কিছু অ্যাড করতে পারেন? বলেন তো, আর কিছু অ্যাড করবেন নাকি ও ঠিকই বলছে? হ্যালো,
শুনতে পাচ্ছেন? রনি বলেন, কিছু অ্যাড করবেন নাকি ঠিকই আছে? ও কিন্তু দুইটা জি ম্যাম, পয়েন্ট ঠিক বলছে। আছে মোটামুটি। এই যে ম্যাম ফটোডায়োডের ক্ষেত্রে মূলত ফোটনের কারণে আমার ইলেকট্রন প্রবাহিত হয়, রাইট। ইলেকট্রন ফ্লো হয়, আচ্ছা, আর আর ইলেকট্রন ডায়োডের ফ্লো হওয়ার ক্ষেত্রে? কারণে কারেন্ট ফ্লো হয়। আর আপনি যে নর্মাল যে ডায়োড আছে এলইডি, নর্মাল যে ডায়োড আছে সেটা থেকে আমরা ফরওয়ার্ড বায়াস দিই, ফরওয়ার্ড বায়াসের কারণে ইলেকট্রন ফ্লো হয়, আর ইলেকট্রন ফ্লোর কারণে কারেন্ট ফ্লো হয়। আচ্ছা, আর একটা পার্থক্য বলছে ও, এটা আপনি বলেন। ওই যে ফটোর, ও আপনি তো বলছেনই প্রথমে, কোনটা? সরি। না না, আপনি দুইটাই বলছেন, ঠিক আছে রনি। আমি তো না না, দুইটাই ম্যাম আমি বলছেন। ফোটনের কারণে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। রনি আজকে, রনি আর আবু সুফিয়ান দুজনই আইডি দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলবে মুরাদ আছেন, মুরাদ বলেন তো। জি ম্যাম। তিনটা যে হচ্ছে, আচ্ছা মাসুদের দুইটা আইডি কেন মাসুদ? আচ্ছা যাই হোক, তো দেখেন হচ্ছে মুরাদকে বলতেছি যে হচ্ছে আপনি বলেন যে তিনটা যে মোডে কাজ করে, ঠিক আছে? তিনটা মোডের মধ্যে আমরা এখন পড়তেছি হচ্ছে কোন মোডটা? ম্যাম এখানে তো জিরো বায়াস আর হলো অপারেশনাল মোড পড়তেছে এখন। এখন কোনটা পড়ছি? জিরো বায়াস? অপারেশনাল মোড না, আমি তিনটা মোডের কথা বলছি, একটা ফটোভোল্টাইক, একটা হচ্ছে ফটো ডিটেক্টর, একটা হচ্ছে লেড। আমরা এখন কোনটা পড়বো, মানে কোনটা পড়তেছি? আমরা সেম ফটোডায়োডই হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস করলে লেড হিসেবে দেখতে পারি, তাই না? তো সেম ফটোডায়োডকে যদি রিভার্স বায়াস করি তাহলে কি হিসেবে দেখবো? জিরো বায়াস করলে তখন তো আমরা ফটো ডিটেক্টর হিসেবে দেখব। আর যদি হচ্ছে জিরো বায়াস না, রিভার্স বায়াস করলে? রিভার্স বায়াস করলে ফটো ডিটেক্টর হিসেবে আর দেখব। যদি জিরো বায়াস করি তাহলে? যদি আমরা এটাকে জিরো বায়াস করি তখন ফটো ভোল্টেজ হিসেবে দেখব, সোলার সেল হিসেবে। সোলার সেলে কি হয়? তখন তো জিরো বায়াস কাজ করে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা দেখি যে সোলার সেল হিসেবে কেমন করে ফটোভোল্টাইক মোড হচ্ছে জিরো বায়াসে কাজ করে, ঠিক আছে? So it is also known as zero bias mode because no external reverse potential is provided to the device, মানে কোনো external source বা এনার্জি প্রয়োগ করা হয় না। However, the flow of minority carrier will take place when the device is exposed to light. বলছে যদি হচ্ছে যখন হচ্ছে আমরা জিরো বায়াস, মানে কোনো বাইরে থেকে বায়াস প্রয়োগ করতেছি না, কিন্তু ডিভাইসটাকে যখন আমি লাইটের সামনে রাখবো, ঠিক আছে, তখন কি হবে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছুটা আমাদের কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এই তারপরে এখানে দেখেন, এখানে বলছে ফটো কন্ডাক্টিভ মোড, ঠিক আছে? ফটো কন্ডাক্টিভ বলতে যখন এটা রিভার্স পটেনশিয়াল দেওয়া হবে, ঠিক আছে, দেন ইট বিহেভস অ্যাজ আ ফটো কন্ডাক্টিভ ডিভাইস, মানে ফটো ডিটেক্টর। হেয়ার অ্যান ইনক্রিজ ইন ডিপ্লেশন উইথ ইজ সিন উইথ দ্য কারেসপন্ডিং চেঞ্জ ইন রিভার্স পটেনশিয়াল বা ভোল্টেজ, ঠিক আছে? বলছে যে হচ্ছে আমাদের একটা ইনক্রিজ কোথায় হবে? ডিপ্লেশন উইথে, ঠিক আছে? কার সাথে? যদি আমাদের রিভার্স ভোল্টেজে চেঞ্জ করি তাহলে হচ্ছে ডিপ্লেশন উইথেরও চেঞ্জ হবে, ঠিক আছে? কিন্তু আমরা সেটাকে কি দিয়ে করতেছি? আমাদের যে লাইটটা এসে পড়তো সেটার জন্য আমাদেরকে ওখানে ভাঙ্গে যাওয়ার ফলে কিছুটা হচ্ছে আমাদের মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো হচ্ছে, এই জন্য আমরা এই ফটো ডিটেক্টরটা আমরা কাজ করতেছি, ঠিক আছে? এই তারপরে হচ্ছে ওয়ার্কিং অফ। ম্যাম, হ্যাঁ আকিদা বলেন। ম্যাম ফটো কন্ডাক্টিভটা বুঝি নাই ম্যাম। ফটো কন্ডাক্টিভটাই হচ্ছে ফটো ডিটেক্টর, যেটা আমি বললাম যে ফোটন আসে পড়বে, এর ফলে কি হবে, এর মধ্যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এটাই আমরা ফোটন দিয়ে কারেন্ট উৎপন্ন করছি, এটাই ফটোডায়োডের কাজ, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি নেক্সটে যাব নাকি ম্যাথ করায় কয়েকটা ছাড়ে দিব বলেন? আজকে ওয়ার্কিং পড়াবো নাকি কি করব? ম্যাম শুরু করেন। আচ্ছা শুরু করি তাইলে, একটু শুরু করে এই 10টা পর্যন্ত পড়াই, তারপরে হচ্ছে ওই যে ম্যাথ পড়াই দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখেন ওয়ার্কিং অফ ফটোডায়োড। এখানে জাস্ট একটা ছবি দেওয়া আছে, দেখেন ছবিটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে, মনে করি মানে দেখেন যে এখানে রিভার্স বায়াস দেওয়া আছে, এটা হচ্ছে এন রিজন, এটা হচ্ছে পি রিজন, ঠিক আছে? এখানে রিভার্স বায়াস বললাম কেন, কারণ দেখেন পি এর সাথে সোর্সের নেগেটিভ প্রান্ত, এন এর সাথে সোর্সের পজিটিভ প্রান্ত দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে দেখেন এই অংশটুকুতে আসে লাইট পড়তেছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ্লেশন রিজন, এখানে এই কি বলে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে লাইট পড়তেছে, ঠিক আছে? তো এখন পি রিজনে আমাদের হচ্ছে মেন কি, মেজরিটি ক্যারিয়ারটা কি, হোল, ঠিক আছে? আর মাইনরিটি ক্যারিয়ারটা কি, ইলেকট্রন, ঠিক আছে? তো
দেখেন এখানে হোলগুলোকে বেশি দেওয়া হয়েছে প্লাস চিহ্নগুলো, আর এই যে এখানে সাদাগুলা দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে। আর নেগেটিভের ক্ষেত্রে দেখেন ইলেকট্রন হচ্ছে যে বললাম বেশি, সাদাগুলা দিয়ে ইলেকট্রন বোঝানো হয়েছে, আর প্লাস দিয়ে হোল বোঝানো হয়েছে যেহেতু কম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন এখানে লেখা আছে যেটা যে ভেরি স্মল রিভার্স কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ডিভাইস দ্যাট ইজ টার্মড অ্যাজ ডার্ক কারেন্ট। মানে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে কারেন্টটা ফ্লো হবে ফটোডায়োডের মধ্যে সেটাকে বলা হয় ডার্ক কারেন্ট, কারণ খুবই কম পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা জানি মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্টটা ফ্লো হয় যেহেতু রিভার্স বায়াসে দেওয়া হয়। ঠিক আছে, আর এই স্মল কারেন্টটাকে বা স্মল রিভার্স কারেন্টটাকে বলা হচ্ছে ডার্ক কারেন্ট। ঠিক আছে, it is called so because this current is totally the result of the flow of the minority carriers and is thus flows when the device is not exposed to radiation। মানে এখানে বলছে যে যখন আমরা রেডিয়েশনের মধ্যে দিব না তখন তো রিভার্স বায়াসের জন্য খুবই স্মল পরিমাণ একটা কারেন্ট ফ্লো হবে, তাই না? তো এটাকে হচ্ছে ডার্ক কারেন্ট বলা হচ্ছে। কিন্তু যখন রেডিয়েশনে দিব তখন কি হবে দেখেন, রেডিয়েশনে দিলে ও আর একটা বিষয়, এটা কি দেওয়া আছে বলেন তো এই সাইনটা, যে মিউ এ, এটা কি সাইন বলেন তো, কে বলবে? এটা কি সাইন? মাইক্রোঅ্যাম্পিয়ার। এটা মাইক্রোঅ্যাম্পিয়ার। মাইক্রোঅ্যাম্পিয়ার। এটা কেন দিছি? অ্যাম্পিয়ার। এটা কেন দিছি? ম্যাম এখানে তো অল্প কারেন্ট আসবে এই কারণে। অল্প মানে কারেন্ট অতি আসবে অল্প এজন্য। পরিমাণ কারেন্ট ফ্লো হবে। হ্যাঁ, আপনারা এটা ঠিকই বুঝতে পারছেন, অতি অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হবে এজন্য মাইক্রোঅ্যাম্পিয়ার দিছি। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে আপনারা যখন ইউজ করেন অ্যামিটার ইউজ করছেন না, ওই অ্যামিটারে তো অনেকগুলো রেঞ্জ থাকে, তার মধ্যে ধরেন মাইক্রোঅ্যাম্পিয়ার রেঞ্জটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এটা অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটা আমি নেক্সটে গেলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা না একটু বড় করব, দেখেন তো। স্লাইড একটু বড় করে নেন। অনেক বড় হয়ে গেল, দাঁড়ান। এবার ঠিক আছে, আমি তো ভালো করে দেখতে পাচ্ছি না, দাঁড়ান, মানে দেখতে পাচ্ছি না বলতে বেশি বড় হয়ে গেছে। বাইরে চলে গেছে। এখন 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 ঠিক আছে না? জি ম্যাম। ম্যাম ঠিক আছে এখন। ওকে, এখন ওখানে বলছে দেখেন দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য পি সাইড, মানে এখানে ওয়ার্কিংটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য পি সাইড অ্যান্ড হোলস প্রেজেন্ট ইন দ্য এন সাইড, মানে সবগুলোর মাইনরিটি করার কথা বলতেছে। ঠিক আছে, যে এগুলো হচ্ছে পি সাইডের ক্ষেত্রে হোল, সরি ইলেকট্রন, আর এন সাইডের ক্ষেত্রে হোলগুলো হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তারপরে বলছে when a certain reverse biased voltage is applied then minority carrier holes from inside experiences repulsive force from the positive potential of the battery। মানে এখানে আমি যেটা বলতে চাইছে, আপনারা এটা জানেনই যেটা বলছে এখানে, যে যখন আমরা হচ্ছে একটা রিভার্স বায়াস দিব তখন কি হবে, এই পি এর যে হচ্ছে কি বলে মাইনরিটি ক্যারিয়ার, সেটা হচ্ছে কি হোল। ঠিক আছে, সরি ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো কি করবে, এই যে এই পাশের যে ইলেকট্রনটা আছে ব্যাটারির যে ইলেকট্রন, এটার সাথে কি হবে, এটার সাথে আপনার মানে আকর্ষিত হবে না, মানে রিপালসিভ মানে বিকর্ষণ, মানে রিপালসিভ মানে বিকর্ষিত হবে। ঠিক আছে, বিকর্ষিত হয়ে এন সাইডের দিকে যাবে। আর এন এর ক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সেটা হচ্ছে কি পজিটিভ। ঠিক আছে, পজিটিভ, এই পজিটিভের সাথে মানে ব্যাটারি পজিটিভের সাথে বিকর্ষিত হয়ে এই পাশে যাবে। ঠিক আছে, এটাই বলছে এখানে দেখেন, বলছে when a certain reverse bias voltage is applied then minority carrier holes, মানে এন এর ক্ষেত্রে হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সেটা কোন দিকে যাবে, সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স মানে পাবে, মানে বিকর্ষিত হবে কার দ্বারা, এই পজিটিভ পটেনশিয়াল অফ দ্য ব্যাটারি। ঠিক আছে, মানে এন এর আমাদের জানি হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, তো মাইনরিটি ক্যারিয়ারটা ব্যাটারির যে পজিটিভ পটেনশিয়াল সেটার সাথে বিকর্ষিত হবে। ঠিক আছে, সিমিলারলি ইলেকট্রন যেটা হচ্ছে পি সাইডের হচ্ছে কি মাইনরিটি ক্যারিয়ার, সেটা কি করবে, সেটাও রিপালসিভ ফোর্স মানে নিজের উপরে দেখবে, কার থেকে আসছে, সেটা ব্যাটারির নেগেটিভ পটেনশিয়াল থেকে, মানে যেটা আমি বললাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, যদি এটুকু বুঝতে পারেন তাহলে হচ্ছে আমি নেক্সটে যাচ্ছি। এবার দেখেন বলছে ডিউ টু দিস মুভমেন্ট, এই মুভমেন্টের জন্য আ ভেরি স্মল রিভার্স কারেন্ট ফ্লোজ থ্রু দ্য ডিভাইস নোন অ্যাজ ডার্ক কারেন্ট। মানে এটার ফলে কি হচ্ছে, খুবই অল্প পরিমাণ, আপনারা নিশ্চয়ই জানেন ওই যে যখন পিএন জাংশন পড়ানো হয়েছিল তখন আমি বলছিলাম, মনে হয় যে লেটের ক্ষেত্রেও বলছিলাম, আগেও পড়াইছে নিশ্চয়ই ইলেকট্রনিক্সে, যে এই যখন মেজরিটি ক্যারিয়ার ফ্লো হয় তো ওটার জন্য তো মেন কারেন্ট ফ্লো হচ্ছেই ফরওয়ার্ড বায়াসে লেটের ক্ষেত্রে, আর এই রিভার্স বায়াসের জন্য মাইনরিটি ক্যারিয়ারের যে ফ্লো হয় সেটার জন্য খুব স্মল পরিমাণ কারেন্ট ফ্লো হয়, যেটা এখানে বলা হচ্ছে ডার্ক কারেন্ট। ঠিক আছে, এখন বলছে দ্য কম্বিনেশন অফ ইলেকট্রন এন্ড হোল অ্যাট দ্য জাংশন জেনারেটস নিউট্রাল অ্যাটম অ্যাট দ্য ডিপ্লেশন ডিউ টু হুইচ এনি ফার্দার ফ্লো অফ কারেন্ট ইজ রেস্ট্রিক্টেড। ঠিক আছে, মানে ডিপ্লেশনের মধ্যে ডিপ্লেশন লেয়ার থাকার জন্য আমাদের বেশি কারেন্ট ফ্লো হয় না, সেটাই বলছে এখানে।
নাও দ্য জাংশন অফ দ্য ডিভাইস, যদি এখন জাংশনটাকে মানে ডিপ্লেশন লেয়ারের ওই অংশটুকুকে দুইটার মানে মিলনস্থান মানে PRN এর মিলনস্থান যেটা জাংশন, সেটাকে যদি ইলুমিনেট করা হয় লাইট দিয়ে, তখন কি হবে? অ্যাজ দ্য লাইট ফলস অন দ্য সারফেস অফ দ্য জাংশন দেন দ্য টেম্পারেচার অফ দ্য জাংশন গেটস ইনক্রিজ, দিস কজেস দ্য ইলেকট্রন অ্যান্ড হোল টু গেট সেপারেটেড ফ্রম ইচ আদার। মানে যদি হচ্ছে লাইটটা আসে পড়ে ওই জাংশনের উপরে, ওই অংশটুকুর উপরে, ডিপ্লেশন লেয়ারের উপরে, তখন কি হবে? এই টেম্পারেচারটা অনেক বাড়ে যাবে জাংশনের, ঠিক আছে? এই টেম্পারেচার বাড়ে যাওয়ার ফলে ইলেকট্রন হোল একে অন্যকে ছাড়াই দূরে দূরে চলে যেতে থাকবে, ঠিক আছে? সেপারেট হয়ে যাবে একে অন্য থেকে। এখন বলছে at the two gets separated then electrons from inside gets attracted towards the positive potential of the battery, মানে এই ইনসাইডের যে হচ্ছে কি ইলেকট্রন গুলো, ঠিক আছে, সেটা কি হবে? আমাদের ইনসাইডের ইলেকট্রনের সাথে আমাদের ইলেকট্রন কাকে মানে অ্যাট্রাক্ট করবে? আমাদের ব্যাটারির যে পজিটিভ পটেনশিয়াল সেটাকে। সিমিলারলি হোলস প্রেজেন্ট ইন দ্য পি সাইডের যে হোলগুলো থাকবে, যেটা হচ্ছে তার মানে কি বলবো মেজরিটি ক্যারিয়ার, ঠিক আছে, সেটা অ্যাট্রাক্টেড হবে কার সাথে? ব্যাটারি নেগেটিভ পটেনশিয়ালের সাথে, ঠিক আছে? বলতে দিস মুভমেন্ট দ্যাট জেনারেটস হাই রিভার্স কারেন্ট থ্রু দ্য ডিভাইস, মানে এটা করার ফলে কি হবে? এটার জন্য কিন্তু অনেক বেশি মানে কারণ আমাদের ওই ব্যারিয়ারটা কিন্তু ভাঙে গেছে, এজন্য অনেক বড় একটা রিভার্স কারেন্ট তো মানে ডিভাইসের মধ্যে দিয়ে জেনারেট হবে, ঠিক আছে? এখন বলছে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য লাইট ইন্টেন্সিটি, যদি আমাদের লাইট ইন্টেন্সিটি মানে তীব্রতা যদি বাড়ানো হয়, তাহলে মোর চার্জ ক্যারিয়ার্স আর জেনারেটেড অ্যান্ড ফ্লো থ্রু দ্য ডিভাইস, তাহলে অনেক বেশি আরো বেশি চার্জ ক্যারিয়ার উৎপন্ন হবে এবং ডিভাইসের মধ্যে ফ্লো হবে, ঠিক আছে? দে আর বাই প্রডিউসিং আ লার্জ ইলেকট্রিক কারেন্ট থ্রু দ্য ডিভাইস, যত বেশি ইন্টেন্সিটি হবে তত বেশি কি হবে? একে অন্যের কাছে দূরে সরে থাকবে, এর ফলে কি হবে? অনেক বেশি কারেন্টও উৎপন্ন হবে, ঠিক আছে? দিস কারেন্ট ইজ দেন ইউজ টু ড্রাইভ আদার সার্কিটস অফ দ্য সিস্টেম, মানে এই কারেন্ট দিয়ে আমরা তখন কি করতে পারবো? অন্যান্য কোনো সিস্টেমকে মানে একটা সিস্টেমের অন্যান্য সার্কিটকে ধরলাম কয়েকটা ক্যাসকেটে রাখা হয়েছে, তখন এই কারেন্ট যেটা পাবো সেই কারেন্ট দিয়ে অন্য একটা সার্কিটকে অন করতে পারবো কোনো একটা সিস্টেমে, ঠিক আছে? এরকম। তারপরে সো উই ক্যান সে দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট থ্রু দ্য ডিভাইস, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে। তারপর বলছে অনলি পজিটিভ বায়াসড পটেনশিয়াল ক্যান পুট দ্য ডিভাইস ইন নো কারেন্ট কন্ডিশন ইন কেস অফ দ্য ফরওয়ার্ড, মানে যদি পজিটিভ পটেনশিয়াল দিয়ে আমি মানে পজিটিভলি বায়াসড পটেনশিয়াল মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে বলছে, তখন কোনো কারেন্ট কন্ডিশন এখানে পাওয়া যাবে না, ফরওয়ার্ডের বৈশিষ্ট্যই এটা, ঠিক আছে? এই গেল। এখন হচ্ছে আর এটা পড়াবো না, এখন আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়াচ্ছি না, কালকে পড়াবো সেটা। এখন আমি হচ্ছে ম্যাথ একটু করাই, ঠিক আছে? তারপরে আপনাদের হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সে ছেড়ে দিব। আপনাদের না আমি বুঝতেছি না যে আমি ইয়েতে কতটুকু অংশ পড়াবো। মানে পরীক্ষার জন্য কতটুকু অংশ দিব সেটা আমি বুঝতেছি না। আপনাদের কি একটু বেশি হয়ে যাচ্ছে? যদি একটু বেশি করে দিই, আপনাদের তো দিছিলাম জাস্ট হচ্ছে অপটিক্যাল ফাইবারের, তাই না? এখন যদি হচ্ছে আমি কালকে পর্যন্ত যেটা পড়াবো সেটা যদি দিই, মানে পুরো এই ফটো ডিরেক্টরের ইয়েটাই স্লাইডটাই লেড থাকবে, লেজার থাকবে, তারপরে ফটো ডায়োড যেটা পড়ে সেটা থাকবে, পিআইএন ফটো ডায়োড থাকবে, যদি এটুকু পুরোটাই দিয়ে দিই পরীক্ষার জন্য, তাহলে কি বেশি হবে? জি ম্যাম পরীক্ষা কবে ম্যাম? বেশি হয়ে পরীক্ষা যাবে নিব সামনের সপ্তাহে তো আপনাদের লাস্ট ক্লাস হবে। ভালো করে শোন ম্যাম, সামনের সপ্তাহে আমাদের এক্সামের ডেটও দিছে, আর মানে বেশি হয়ে যাবে তো তাহলে। আপনারা তাহলে মিডের আগে 2টা পরীক্ষা দিচ্ছেন, আপনারা যে বললেন আর কোনো পরীক্ষা হবে না? না, আমাদের হচ্ছে স্যার ডেট দিছে মঙ্গলবারে একটা, আর একটা হচ্ছে 8 তারিখে ওই পাওয়ার ইলেকট্রনিক্সে। ম্যাম তো আমিও নিব। আমাদের মোট টোটালি একটাই সিটি হয়েছে, শুধু আপনারটাই, তাছাড়া কোনো স্যারের হয়নি। তো সেকেন্ড উইকে মানে এই নেক্সট উইকে আপনার হচ্ছে সব স্যারেরই হয়তো বা সিটি থাকবে, মানে দুইটা স্যার বাকি আছে আর কি ম্যাম। তাহলে কি আপনারা কালকে সিটি দিবেন? বলেন। ম্যাম নেক্সট উইকের ফার্স্ট ক্লাসে নিতে পারেন যদি সবাই রাজি থাকে ম্যাম। আপনারা আগে একটু আমাকে এটা বলেন যে হচ্ছে কবে পরীক্ষা দিবেন, তাহলে এখন হচ্ছে জি ম্যাম, এখন হচ্ছে, সরি আমি আবার রেকর্ডিং বন্ধ করে দিছিলাম। আচ্ছা 2 পাই এফসি টি, তো এর সাথে তুলনা করতে হয়, এই যে সাইন, ঠিক আছে, দিয়ে হচ্ছে 2 পাই এফসি টি, দেখেন এখানে টি আছে, পাই আছে, এফসি নাই আর 2 নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? এই জন্য করলাম, মানে হচ্ছে তাহলে এখানে 2 যদি করি তাহলে পাই নি টি নি, তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 200 হবে? 100 দিয়ে, তাহলে এফসির ভ্যালু 100, এফসি না সরি এফএম হবে এটা, ঠিক আছে? এফএম এর ভ্যালু 100, বুঝলেন?
মামুন? ম্যাম একটু আরেকবার বলবেন? আচ্ছা বলছি আবার। আমি বললাম এই যে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ইকুয়েশন। এটার সাথে এই যে মেসেজ সিগন্যালের যে ইকুয়েশন দেওয়া আছে দেখেন sin 200 পাই টি। তো এর সাথে এটা মিলাম, দেখেন কি কি আছে এখানে, পাই টি আছে, পাই টি আলাদা বাদ দিয়ে দিলাম। আর পাই টি বাদ দিয়ে এখানে আছে 200 আর এখানে আছে 2 এফএম। তাহলে কত দিয়ে 2 কে গুণ করলে আমার 200 হবে? 100 দিয়ে। তাহলে এফএম এর ভ্যালু কত? 100। জি ম্যাম। সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে। দেন এখন দেখেন তাইলে হচ্ছে আমার হচ্ছে কোয়ান্টিটেশন লেভেল দেওয়া আছে এল হচ্ছে 4096। তাহলে 2 এর পাওয়ার 12 দিলে আমার 4096 হয়। তাহলে n ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে? তাহলে এখন বিট রেট আর বি ইজ ইকুয়াল টু n ইনটু এফএস। তাহলে n হচ্ছে 12 আর এফএস হচ্ছে আমাদের কত? 200। তাহলে গুণ করলে এত বিট পার সেকেন্ড পাওয়া গেল। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো? জি জি ম্যাম। ম্যাম। ওকে। তাহলে এটা গেল। ঠিক আছে? তাহলে নেক্সটে যাব। এটাতে যাই। এটা খুব ইম্পর্টেন্ট, পিজিসিবি 18 তে আসছে নিচেরটা। জি ম্যাম। ওকে। এখন দেখেন বলছে ইন পিসিএম দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল ইজ 256। ঠিক আছে? তাহলে এল দেওয়া আছে 256, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি বলা আছে মানে এফএম দেওয়া আছে 4 কিলোহার্টজ। ঠিক আছে? আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে এফএস বলা আছে এত পার্সেন্ট অফ দ্য নাইকুয়েস্ট ফ্রিকোয়েন্সি। ফাইন্ড দ্য বিট রেট। এখন দেখেন এফএম দেওয়া আছে 4 কিলোহার্টজ। ঠিক আছে? এখন আমরা জানি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সমান সমান কত, এখানে বলছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু এত পার্সেন্ট অফ নাইকুয়েস্ট রেট। তাহলে এত পার্সেন্ট বলতে এত ভাগ 100, এটার সাথে 100 কে ভাগ করলে 1.125 হয়, গুণন হচ্ছে কত? নাইকুয়েস্ট রেট এফ এন কিউ। আমরা জানি এফ এন কিউ সমান 2 এফ এম। তাহলে 1.125 গুণন 2 এফ এম। এটা করলে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা পাইলাম। তারপর 256 লেভেল দেওয়া আছে, তাহলে এন এর পাওয়ার 8 দিলে 256 হয়। তাহলে এন ইজ ইকুয়াল টু 8। তাহলে বিট রেট কত হবে? এন ইন্টু এফ এস। 8 গুণন হচ্ছে যেখান থেকে 9 কিলোহার্টজ পেলাম এটা। এই তো বুঝছেন? ম্যাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বের করতে হলে কি ম্যাম নাইকুয়েস্ট রেট দিয়ে গুণ করতে হবে ম্যাম? স্যাম্পলিং এখানে নাইকুয়েস্ট রেট দিয়ে গুণ করতে হবে না। আপনারা এটাও বলতে পারেন যে ম্যাডাম স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর নাইকুয়েস্ট রেট তো সমান সমান। এটা অ্যাকচুয়ালি সমান হয়, কিন্তু এখানে বলা হয় স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি নাইকুয়েস্ট রেটের এত পার্সেন্ট। জি ম্যাম। বুঝছেন? জি ম্যাম। ওকে, তাহলে নেক্সটে যাব। কেমন লাগছে ম্যাথগুলা? ম্যাম ইজি লাগতেছে বাট কেমন জানি আবার ভুলা যাবে এমন মনে হয়। আপনারা কঠিন ভাবে দেখেনি না তো, আপনারা একটা কাজ করবেন, আমি যে সূত্র বলবো সেটা লিখে রাখবেন। ঠিক আছে? একটু প্র্যাকটিস লাগবে, বুঝছেন? এটা প্রথম দেখছেন তো এজন্য মনে হয় একটু ইয়ে লাগতেছে, বাট খুব সহজ কিন্তু ম্যাথগুলা। একটু প্র্যাকটিস করলে আপনারা পরীক্ষাতে আর পরীক্ষার আগেও দেখতে হবে না, মনে থাকবে। জাস্ট ইকুয়েশন গুলা মনে রাখেন, সূত্রগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে? নেক্সটে যাচ্ছি জি তাহলে। ম্যাম। ওকে। এখন দেখেন 3 অ্যানালগ সিগন্যালস হ্যাভিং ব্যান্ডউইথস 1200 হার্জ, 600 হার্জ, 600 হার্জ আর স্যাম্পলড অ্যাট দেয়ার নাইকুয়েস্ট রেটস। ঠিক আছে? এই যে 1200 হার্জ, তারপরে হচ্ছে 600 হার্জ। ঠিক আছে? আবার 600 হার্জ, এটা হচ্ছে কি করা হচ্ছে? স্যাম্পল করা হচ্ছে নাইকুয়েস্ট রেটে। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে এনকোডেড উইথ 12 বিট ওয়ার্ডস অ্যান্ড টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করা হয়েছে কিন্তু। ফাইন্ড দ্য বিট রেট ফর দ্য মাল্টিপ্লেক্স সিগন্যাল। আমাদের বিট রেট আরবি বের করতে হবে কার ক্ষেত্রে? মাল্টিপ্লেক্স সিগন্যালের ক্ষেত্রে। যখনই মাল্টিপ্লেক্স বলছে তখনই আপনাদের বুঝতে হবে সবগুলা যোগ করে দিতে হবে আমাদের। এই যে এগুলা এফএম পাওয়ার জন্য সবগুলোকে আমাদের কি করতে হবে? যোগ করে দিতে হবে। ঠিক আছে? কারণ কি মাল্টিপ্লেক্স করা হয়েছে। ঠিক আছে? তাহলে 1200, 600, 600 সবগুলোকে যোগ করে দিলে আমরা এফএম পাবো। তবে দেখেন এখানে হচ্ছে কিন্তু এফএম পাচ্ছি, মানে হচ্ছে মেসেজ সিগন্যালের মাল্টিপ্লেক্স ফর্ম। ঠিক আছে? আর এফএস কত পাবো আমরা? এফএস আমরা জানি যে ওটার 2 গুণ, তাই না? এফএম এর 2 গুণ। এফএম। তাহলে এর সাথে 2 গুণ করে দিলে 1800 কি বলে 4800 পাইলাম। এখন বিট রেট জানি n ইনটু এফএস, তাই তো? তাহলে এফএস পাইলাম আর n দেওয়া আছে এত বিট ওয়ার্ডস। ঠিক আছে? তাহলে n দিয়ে গুণ করে দিলেই আমরা পেয়ে গেলাম বিট রেট। এই ঠিক আছে? ঠিক আছে? জি ম্যাম। তাহলে এটা আমি বন্ধ করে দিলাম, আজকে আর পড়াচ্ছি না। ঠিক আছে? আমি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিই আপনাদের।